দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি ভাইয়া, এখনো হ্যাঁ দেখা যায়। আর কথা ক্লিয়ার, তাই না? জি ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যে চ্যাপ্টারটাতে ছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 4, তাই তো? এটা হচ্ছে সার্কুলেশন এন্ড ভর্টিসিটি। তো এটা আমরা ঈদের আগে কিছুটা আলোচনা করছিলাম সামারিলি। সেখানে ভর্টিসিটি ইকুয়েশনটা বোধহয় আমরা ভালোভাবে শেষ করছি ওই দিন, ঈদের আগে। তারপর এটা আরেকবার শর্টকাটে বলবো, তারপর যদি প্রবলেম থাকে সেটা জানাবো। আর এছাড়া যেই অংশগুলি আমরা স্কিপ করে গেছি ওইগুলি একটু একটু আনার চেষ্টা করব। তোমাদের যেটা বলছি যে এখানে কিছু জায়গায় হচ্ছে কিছু সারফেস ইন্টিগ্রাল আছে, কিছু লাইন ইন্টিগ্রাল আছে, আর কিছু ভলিউম ইন্টিগ্রাল আছে। আর এখানে একটা এই চ্যাপ্টারে একটা ইকুয়েশন ইউজ করে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে স্টোকস থিওরাম, অথবা ধরো আরেকটা আছে ইকুয়েশন অফ কার্ল, আরেকটা আছে ডাইভারজেন্স থিওরাম, ঠিক আছে, অথবা গ্রিনস থিওরাম, গাউস থিওরাম। এগুলি এই চ্যাপ্টারটাতে ইউজ করা হয়েছে, কিন্তু এগুলি কোত্থেকে আসছে এটা তোমাদের অনেকের প্রবলেম, যে কারণে এই চ্যাপ্টারটা আমরা বুঝতেছিলাম না আর কি। তো আমরা আগে এই যে বেসিক জিনিসগুলি গ্রিফিথস এর বইটা থেকে শিখে আসবো, যে লাইন ইন্টিগ্রালটা কি, সারফেস ইন্টিগ্রাল কি, ভলিউম ইন্টিগ্রাল কি। তারপরে হচ্ছে ওই যে যে থিওরাম গুলির কথা বললাম, ওই থিওরাম গুলি হচ্ছে পড়বো। রিকোয়েস্ট তো নাই। আবার রিকোয়েস্ট দিতে বলো। আচ্ছা, তো তোমরা খাতায় লিখতে পারো যে আমাদের কি কি লাগবে: লাইন, সারফেস এন্ড ভলিউম ইন্টিগ্রাল, আর হচ্ছে দুইটা থিওরাম, একটা ডাইভারজেন্স থিওরাম, একটা হচ্ছে কার্লের একটা থিওরাম, যেগুলিকে আমরা অন্য কিছু নামেও ডাকবো। সেগুলিকে আমরা কোনটাকে বলবো গ্রিনস থিওরাম বা গাউস থিওরাম অথবা স্টোকস থিওরাম। এই টপিকগুলি তোমরা লিখে রাখো, বোর্ড নাই তো এগুলি এখন এইভাবেই বলতে হচ্ছে, অথবা তোমরা লেখো আর কি। তো এই 5টা 6টা টপিক মোটামুটি যদি তুমি দেখে আসো, তারপরে কিছু ডট মাল্টিপ্লিকেশন আর ক্রস মাল্টিপ্লিকেশন লাগবে। তো ডট আর ক্রস মাল্টিপ্লিকেশন এটা তো আর এখন পড়ানোর কিছু নাই, ঠিক আছে? তো আমরা প্রথমে এই সেই ব্যাপারগুলি দেখে আসি যে এগুলি আসলে কি। এই পর্যন্ত সবাই কোপ আপ করতে পারতেছো? এই অবস্থায় আছো আমি যে পড়াচ্ছি, নাকি অন্য কিছু নিয়ে আসো? না ভাইয়া আসি। বাকিরা কারো কোনো প্রবলেম আছে? না ভাই, ঠিক আছে। না ভাইয়া। ওকে, তো প্রথম যেটা আমরা বলছি যে দেখো যে এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস, নিউটনের যে ক্যালকুলাস আছে অথবা লিবনিজের যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসের একটা পার্ট পরবর্তীতে ডেসক্রাইব করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যেই ফিজিক্যাল ফেনোমেনা গুলিতে আমাদের যেই টাইপের এরিয়া গুলি থাকে, অথবা যে সারফেস গুলি কি যে ভলিউম গুলি থাকে, অথবা যে লাইন গুলি থাকে, আমরা চাইলে সেখানেও ক্যালকুলাসকে অ্যাপ্লাই করতে পারি। সেখানে অ্যাপ্লাই করে আমরা তাদের সাধারণত তাদের ম্যাগনিটিউড বা তাদের ভলিউম গুলি বের করতে পারি, সারফেস এরিয়া বের করতে পারি। আর মেইন টার্গেট আমাদের যেটা এখানে দেখবা যে রোটেশনের কেসে তাদের রোটেশনের ম্যাগনিটিউডটা কিরকম, সে কতটুকু ঘুরতেছে সেটার তো একটা মেজারমেন্ট লাগবে। ধরো ভেলোসিটি, সেই ভেলোসিটিটা যখন কার্লে পরিণত হয়, মানে সেটা যখন ঘোরা শুরু করে, তার মানে যখন রোটেশন হয়, তখন তুমি কিভাবে কম্পেয়ার করবে যে সে কতটুকু আসলে ঘুরতেছে? এই ধরনের মেজারমেন্ট, কিংবা তার ডিরেকশনটা কোন দিকে, সে যে ঘুরতেছে তার ডিরেকশন কোন দিকে আছে, সেটার ডিরেকশন আমরা কিভাবে মেজার করব, এই টাইপের অ্যাক্টিভিটির জন্য আমরা ক্যালকুলাসের এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই 3টা টার্ম ব্যবহার করব: লাইন, সারফেস এন্ড ভলিউম ইন্টিগ্রাল। আর কারো কিন্তু এখানে ইনভাইটেশন দেখাচ্ছে না, ঠিক আছে?
শুরু করবো, আবার একটু পরে কিছুই বুঝতে পারবে না। তোমরা একটু আগে আগে চলে এসো, মানে যখন টাইম দেওয়া থাকে তার একটু আগে চলে এসো। মানে 12টার ক্লাস দেখা একটা শেষ হবে, এখনো কয়েকজন আসতেছে আর যাইতেছে। তো দেখো যে প্রথম টপিকটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এটাতে আমরা কি করি, এটাতে আমরা চেষ্টা করি যে আমাদের কাছে যদি কোনো একটা লাইন থাকে, সেটা যে স্ট্রেট লাইনই হইতে হবে ব্যাপারটা এরকম না, সেটা স্ট্রেট কিংবা কার্ভড যে কোনো একটা লাইন যার একটা লেন্থ তুমি জানো। এই ধরনের একটা লাইনকে আমরা ইন্টিগ্রালে যেটা করি, যে ছোট ছোট কিছু অংশকে, ছোট ছোট কিছু পার্টকে ইন্টিগ্রেট করে টোটাল ইন্টিগ্রেশনের আউটপুটটা আমরা নিয়ে আসি। এরকম একটা কাজ লাইনের উপরে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে লাইন ইন্টিগ্রালের মাধ্যমে। যেমন দেখো ওরা এখানে যে পার্টটা ডেসক্রাইব করছে তার ফিগারটা হচ্ছে তার পরের পেজে, পেজ নাম্বার 25 এ। এখানে এই যে এ থেকে বি পর্যন্ত যেই অ্যারো সাইন দিয়ে লাইনটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের এখন যে ডেসক্রিপশন দিব যে লাইনের, যার উপর আমরা ইন্টিগ্রালটা অ্যাপ্লাই করব, সেই লাইনটা এ থেকে সে বি পর্যন্ত আছে, তার লিমিটটা হচ্ছে এ টু বি। আর এগুলির ছোট ছোট ইনফিনিটেসিমাল ইন্টিগ্রেশনের জন্য অথবা ডিফারেন্সিয়েশনের জন্য তোমরা জানো যে আমরা একটা ইনফিনিটেসিমাল অথবা ছোট একটা রিজিয়ন নিয়ে নেই। তো সেই ছোট 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 অংশগুলিকে আমরা ধরলাম, যেহেতু এটা লাইনটার লেন্থ হচ্ছে এল, একটা ছোট অংশ হলো ডিএল, সেটাকে আমরা এই যে এখানে লিখছি ডিএল। তো এই লাইনটাকে আমি এখন এ থেকে বি এর ভিতরে ইন্টিগ্রেট করব, করে তার অবস্থাটা আমরা দেখবো যে এখান থেকে আমরা কি পাই। তো সেই কথাটাই ওরা লিখছে। তো এখানে আমরা সাপোজ এই লাইন বরাবর একটা ভেক্টর কল্পনা করি। ধরো তুমি কোনো একটা পয়েন্ট আসো, সাপোজ এখানে আসো, তো এইখানে আমরা একটা ভেক্টর চিন্তা করলাম, ভেক্টরটার নাম দিলাম আমরা ভি। সেই ভি যে কোনো কিছু হতে পারে, হতে পারে ভেক্টর হিসেবে আমি তাকে ভি ধরছি। তোমাদের ক্ষেত্রে তোমরা যদি ভেক্টরকে এই ভি কে চিন্তা করো যে ভেলোসিটি, তাহলে হবে, সমস্যা নেই। আমরা চিন্তা করলাম যে এটা ভিটা একটা ভেলোসিটি ভেক্টর, অথবা সে একটা ভেক্টর। এখন এই ভেক্টরটা এই লাইনটার উপরে, লাইনের উপরে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এখান থেকে কি পাই এটা আমরা দেখি, অথবা এটাকে কিভাবে আমরা কনস্ট্রাক্ট করি। তো দেখো ওদের ডেসক্রিপশন অনুযায়ী আমরা লিখছি যে ইন্টিগ্রেশন অফ এ টু বি, কার ইন্টিগ্রেশন করতেছি, এই এল এর উপরে। এল এর যেহেতু ইন্টিগ্রেশনের জন্য আমাদের তার ছোট পার্টটা লাগবে, সেই ছোট পার্টটা হচ্ছে ডিএল, যার রেঞ্জটা হচ্ছে বা লিমিটটা হচ্ছে এ থেকে বি এর ভিতরে। কার জন্য করতেছি, ওই লাইন বরাবর একটা ভেক্টর হচ্ছে ভি। তাহলে আমি যদি এই ভি এর সাথে সেই লাইনের ছোট অংশটার ডট মাল্টিপ্লিকেশন নেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে পিটা কি লিখছে, এই পিটা মানে হচ্ছে, পিটা রিপ্রেজেন্ট করতেছে এই এ থেকে বি এর যে পাথটা আছে, এই পাথটার পরিচয়টা হচ্ছে পি। সেটা তুমি পি দিয়ে সাইডে লিখেও রাখতে পারো, না লিখলেও সমস্যা নেই, কিন্তু তার অবশ্যই লিমিটটা লিখতে হবে যে সে এ থেকে বি পর্যন্ত আছে। তো আমরা লিখলাম ভি ভেক্টরটা ডিএল ইনফিনিটেসিমাল যেই পার্টটা আছে তার উপরে অ্যাপ্লাই করতেছি এ থেকে বি এর ভিতরে, এ থেকে বি লিমিটের ভিতরে, যেটা আমাদেরকে টোটালি দিচ্ছে হচ্ছে লাইন বা পাথ ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালের আরেকটা নাম হচ্ছে পাথ ইন্টিগ্রাল। এখন এটা তো আমরা দেখলাম যে এ পয়েন্ট আর বি পয়েন্ট দুইটা আলাদা বা ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট, তারা একটার সাথে একটা কোইনসাইড করে না কোথাও। এখন কোনো কারণে এরকম হলো যে এটা এখান থেকে শুরু করে গিয়ে এরকম এইদিকে না চলে গিয়ে একটু ঘুরে টুরে আবার এ পয়েন্টে চলে আসলো। তো এখন এ থেকে বি যেভাবে আছে এটাকে আমরা বলি হচ্ছে ওপেন লিমিট। মানে ওপেন লিমিট বলা যাবে না, সে আসলে ওপেন কন্ডিশনে আছে, তার একটা ইনিশিয়াল কন্ডিশন আর একটা বাউন্ডারি কন্ডিশন, ফাইনাল লিমিট আছে। কিন্তু কোনো কারণে যদি এটা এখানে এসে কোইনসাইড করে, তখন আমরা বলবো এই লাইনটা ক্লোজড হয়ে গেছে। সেটা তো তোমরা বুঝতে পারতেছো যে লাইনটা যেখান থেকে শুরু হলো ঘুরে আবার ওইখানে চলে আসলো, তখন আমরা তাকে বলবো হচ্ছে তার সেটা ক্লোজড লাইন। তো এটা ক্লোজড রিজিয়নের যদি আমরা ইন্টিগ্রাল করতে চাই, তখন সেটাকে আমরা সেটার জন্য আমরা আবার কি করব, বলবো
যে এখন যেই অংশটা আছে সেটা একটা ক্লোজড লুপ হয়ে গেছে। তো এই লাইনটাকে আমি যদি এখান থেকে এখানে আনি সেটা একটা লুপে পরিণত হবে। তো সেই ক্লোজড লুপের উপরে যদি আমি এই লাইন ইন্টিগ্রালটা করার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে জাস্ট প্রেজেন্টেশনে হচ্ছে তুমি একটু চেঞ্জ আনতে হবে। যেমন দেখো ওরা বলছে যে ইফ দ্য পাথ ইন দ্য ইকুয়েশন ফর্মস এ ক্লোজড লুপ, তার মানে কি একটু আগের যে এ আর বি ভিন্ন ভিন্ন পয়েন্টে ছিল এখন আর তারা ভিন্ন না, এখন তারা আসলে একই জায়গায় সেম। এই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে এই লিমিটার এ বিটা তুলে দিয়ে এখানে জাস্ট একটা সার্কেল সাইন দিতে হবে। তখন এটা কি হয়ে যাবে? এটা মিন করতেছে যে এই ভেক্টরটার লাইন ইন্টিগ্রাল টুয়ার্ডস ডিএল, কিন্তু সেটা হচ্ছে ভেক্টরটার এই ভ্যারিয়েবলটা কিভাবে আছে অথবা ডিএল লাইনটা কিভাবে আছে সে আসলে ক্লোজড অবস্থায় আছে। এই অবস্থা থেকে আমরা জানতে পারবো না যে তার এ কোথায় বি কোথায়, তার এ আর বি আসলে একই জায়গায়। যে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেমন এখানে একদম এক্স্যাক্টলি ওরকম কোনো ফিগার নাই, ঠিক আছে? তোমরা জাস্ট চিন্তা করো যে বিটা আবার এতেই আছে, তো তখন আমরা সেটাকে লিখবো হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল অথবা লাইন ইন্টিগ্রাল টুয়ার্ডস এ ক্লোজড লুপ, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে ভিটা জাস্ট ভেক্টরটা, যে ভেক্টরটা নিয়ে আমরা কথা বলতেছি টুয়ার্ডস লাইন, যে লাইনটা একটা ক্লোজড লুপে আছে। তো ক্লোজ লুপের লাইন ইন্টিগ্রালটা তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম, তার জন্য আমরা ডট মাল্টিপ্লিকেশন করলাম। তো এইরকম একটা এক্সাম্পল তোমরা, আমরা তো সার্কুলেশনে দেখবো, এছাড়া এখানে যদি আমরা কমনলি কিছু একটা বের করতে চাই, সাপোজ আমরা যে কাজ করি, মানে কাজ করা মানে হচ্ছে যে ওয়ার্ক ডান আমরা পাই, সেটা আসলে কিভাবে পাই? সেটা আসলে দেখো যে এফ আর ডিএল এর ডট মাল্টিপ্লিকেশন পাই না, তার ইন্টিগ্রেট করা মানেই আসলে কিন্তু তুমি টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে গেলা। এই কাজটা করার মানে কিন্তু তুমি একটা লাইন ইন্টিগ্রাল করে ফেলছো। এই যে একটু আগে বলছি যে লাইন ইন্টিগ্রাল থেকে তাহলে আমরা কি পাবো? যেমন এখানে যদি ডিএল লাইনের উপরে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি তার কাজটা পাবা, টোটাল ওয়ার্ক ডানটা পাবা ওইখানকার। এখন সেই কাজটা তুমি কতটুকু রেঞ্জে করছো? হ্যাঁ হ্যাঁ বলো। তো তার মানে কি আমার কথা শোনা? আচ্ছা, এই তো ইয়ের মতো অবস্থা হয়েছে যে হঠাৎ করে পঙ্গু মানুষ হাঁটা শুরু করে দিছে। এই যেটা লাইট ক্লোজ ইন্টিগ্রাল যেটা বললেন কাজের ক্ষেত্রে W/Fs, ওটাই তো আসলে ইকুয়েশন, তাই না? হ্যালো, হ্যাঁ বলো, পরের অংশ শুনে নেই। W/Fs এটাই তো নাকি? হ্যাঁ, এফ এস বলতে পারো আর কি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। তো ওখানে আপনার যেহেতু Fs, তো ওই S যদি নাই থাকে তাহলে তার আমাদের ওই টোটাল কাজ দিয়ে ডব্লিউটা হচ্ছে না, ওয়ার্কটাই হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ক্লোজ ইন্টিগ্রাল নিয়ে লাভটা কি হবে? এখানে তো ক্লোজড এর কথা আমি বলি নাই, এটা যে এই এক্সাম্পলটা হচ্ছে একটা লাইন ইন্টিগ্রালের এক্সাম্পল। এখানে কি ক্লোজ দিছে? না, আমরা যদি ক্লোজটা ইউজ করি আর কি, তখন তো আর এফ পাচ্ছি, আমরা এখানে মানে ইউজ করি ডব্লিউটা নাই, পাচ্ছি। করলে তখন কাজ জিরো হয়ে যাবে। এখানে আমি জাস্ট লাইন হ্যাঁ, ইন্টিগ্রালের একটা এক্সাম্পলের কথা বলছি, যে লাইন ইন্টিগ্রাল থেকে আমরা কি পাচ্ছি, যেমন এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, ঠিক আছে? জি ভাই, এখন বুঝছি। আচ্ছা, তো তোমাদের এইখান থেকে মেইনলি বুঝতে হবে হচ্ছে যে এই যে লিমিটটাকে অথবা যে এ আর বিটাকে আমরা কেন ক্লোজ করে ফেললাম, এটা তো সবাই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ। Okay. আচ্ছা ভাই, একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলো। কি বলে, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডট মাল্টিপ্লিকেশনে মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আসে আসলে? একটু জোরে বলো তো পরের কথাটা। ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট যদি আমি ডট মাল্টিপ্লাই করি তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইয়েটা কি আসে?
ভেলোসিটি আর মানে ডিসপ্লেসমেন্ট। আমি যদি যে হ্যাঁ ভেলোসিটি, যেমন এখানে ভি কে যদি আমি ভেলোসিটি ধরি আর ডিএল তো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, রাইট? এটা থেকে ডিরেক্টলি দেখো, আমরা যদি এটা একটু এক্সপ্যান্ড করি, ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার সাথে আরেকটা ডিসপ্লেসমেন্ট, তার মানে হ্যাঁ। হচ্ছে এস স্কয়ার বাই টি। এস হুম। স্কয়ার বাই টি আমরা ডিরেক্টলি ওইভাবে ফিজিক্যাল কোনো ফেনোমেনা আমার মনে হচ্ছে বলা যাবে না আর কি। এটা জাস্ট একটা ডেরিভেটিভ টার্ম, মানে ডেরিভেটিভ বলতে ওই ডেরিভেটিভ না, ডিফারেন্সিয়েশন সেটা না, মানে ধরো কোনো একটা টার্মে আসছে এটা। কারণ আমাদের যে মোশনের ইকুয়েশন বলো আর যাই বলো, সবকিছুতে আমাদের যে টার্মগুলো আছে তো ওটার সাথে কিন্তু এটা ম্যাচ করতেছে না আর কি। জাস্ট কোন একটা স্টেজে এটা চলে আসছে, এরকম একটা ব্যাপার। হুম। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এস স্কয়ার বাই টি এরকম সরাসরি কোনো ফিজিক্যাল মিনিং আমি এখন পর্যন্ত পাইনি। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের তাহলে এটা বোঝা হয়ে গেল। দেন আমরা চলে যাব হচ্ছে পাথ ইন্টিগ্রালটা কি জিনিস। সরি, পাথ আগেরটা যেটা ছিল সেটাই লাইন বা পাথ, এখন আমাদের এটাকে আমরা বলবো হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। তার মানে একটু একটু আগের যে কন্ডিশনটা সেটা ছিল একটা লাইনের উপরে, এখন আমরা সেটা চিন্তা করবো হচ্ছে একটা সারফেসের উপরে যদি একই ঘটনা ঘটে। মানে ধরো এখানে যে এইরকম যে শীটটা দেখতেছো, এটা একটা সারফেস, যার এরিয়াটা ধরো হইতে পারে এ, তো তার একটা ছোট সারফেস আমরা স্কয়ার রিজিয়নে চিন্তা করলাম ডিএ। তো একটু আগে যেটা লাইনে ছিল সেটা এখন আমরা সারফেসের চিন্তা করব। একই জিনিস আমরা যদি আর ডেসক্রিপশন না দিয়ে জাস্ট এইভাবে বলি যে যে সারফেসের যে ছোট ইনফিনিটেসিমাল যে এরিয়াটা সেটা যদি ডিএ হয়, আর তার ভেক্টর যেটা আমরা চিন্তা করতেছি সেই ভেক্টরটা যদি ভি হয়, তাহলে এখানে সারফেস ইন্টিগ্রালটা মিন করবে হচ্ছে এইরকম, যদি সেটা একটা ক্লোজড এরিয়াতে হয়। না আগেরটা যা ছিল সেটা লাইনের ক্ষেত্রে ছিল, একই বিষয়গুলিকে আমরা এখন হচ্ছে চিন্তা করব কার ক্ষেত্রে, সারফেসের ক্ষেত্রে। প্রথম যদি শুধু সারফেস ইন্টিগ্রাল রিপ্রেজেন্ট করতে চাও, আমরা নিচে হচ্ছে একটা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। আর যদি সেটা একটা ক্লোজ সারফেস হয়, ক্লোজ সারফেসের উদাহরণ আমরা কি দিতে পারি, কোথায় সারফেসটা কোনো লিমিট খুঁজে পাওয়া যাবে না, মানে যেখানে আছে স্ফিয়ার, মানে একটা বল টল, অথবা যেমন ওদের ধরো ওরা হচ্ছে দিস ইজ ফর্মিং এ বেলুন, এইরকম একটা স্পেসের এরকম একটা সারফেসের যদি আমরা ইন্টিগ্রাল নিতে চাই, তাহলে তার সারফেস ইন্টিগ্রালটা দেখতে এরকম হবে। সেম ফর ভলিউম। ভলিউমের ক্ষেত্রে একইভাবে আমরা চিন্তা করব যে কোথায় ফিগারটা দেয় না, কোথাও একটু পরে আছে এটা। না ওইরকম কোন ফিগার এখানে দেখতেছি না, আমরা এখান থেকে চিন্তা করব। এই যেমন ধরো এটা পাইছে, এটা হচ্ছে স্ফিয়ার চিন্তা করো, 2D না 3D তে চিন্তা করো। তো তার উপরে ধরো আমরা এই যে ছোট এরিয়াটা কেটে নিছি, এটাই হচ্ছে আমাদের সেই ডিএ। ঠিক আছে, এটা হচ্ছে সারফেসেরটা। আর এখন যদি আমি এটাতে এরকম একটা রিজনের ভলিউম চিন্তা করি, তাহলে জাস্ট কি করতে হবে, এখানে সারফেসটা যেমন 2D তে আছে, তুমি তার এটার একটা হাইট নিতে হবে আর কি, এক্স ওয়াই জেড বরাবর নিতে হবে। সেটা আর এখানে আমরা দেখতেছি না, সরাসরি পিকচারটা এরকম নাই। এটা তুমি এর যে কোনো একটা রেক্টেঙ্গুলার রিজিয়নও চিন্তা করতে পারো। ধরো এই যে এইটার ভিতরে সাপোজ এখানে যে স্কয়ারটা দেখতেছো, আমরা এটার ভিতরে যদি এইভাবে একটা অংশ 3D তে কেটে নেই, তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে একটা ভলিউম এলিমেন্ট, অথবা ইনফিনিটেসিমাল একটা ভলিউম এলিমেন্ট। সেই এলিমেন্টটাকে হচ্ছে আমরা এখন ব্যবহার করব ভলিউম ইন্টিগ্রালের জন্য। আচ্ছা ভাই, সারফেসের ডিরেকশন তো পারপেন্ডিকুলার হবে না অ্যাকচুয়াল সারফেস থেকে? একটু জোরে বলো। সারফেসের ডিরেকশন পারপেন্ডিকুলার হবে না? হ্যাঁ, ওই সারফেসের বাইরের দিকে হবে। যেমন আমি যদি ওই যে আই আর জে এর কথা চিন্তা করি, তাহলে আই ক্রস হ্যাঁ, জে মানে এরকম হবে। বাইরের দিকে, সারফেস থেকে, সারফেস যে যখন যেখানে তুমি আছো সেটা থেকে বাইরের দিকে, আউটওয়ার্ড। ঠিক আছে,
হ্যাঁ শুনতেছো? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা যেটা লাস্ট দেখতেছিলাম যে ভলিউম ইন্টিগ্রালটা, সেটাতে ফিরে আসি। তাহলে এইরকম একটা রিজিয়নে এটা সারফেস গেল, তারপর হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, তার ফিগারটা এখানে নাই। তাহলে এই ডি টাউটা কি জিনিস? এটা হচ্ছে টাউ। এই টাউটা হচ্ছে ওই যে বললাম যে একটা ধরো স্কোয়ারের ভিতরে তুমি যদি ছোট একটা স্কোয়ার ইনফিনিটেসিমাল কেটে নাও, সেটাই হচ্ছে আমাদের সেই ডি টাউ। তো সেটার উপরে যদি আমরা সেই সারফেস বা লাইনের মতো করে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, নিচে জাস্ট একটা সাবস্ক্রিপ্ট ভি দিয়ে টিটা যদি কোনো একটা ভেক্টর হয়ে থাকে এবং সেটা ধরো একটা স্কেলার ফাংশন, যদি এরকম কন্ডিশনে আমরা তার ইন্টিগ্রেটটা করি, সেটা আমাদের আউটপুট দিবে হচ্ছে তার ভলিউম ইন্টিগ্রাল। আর ডি টাউটা যেহেতু একটা ভলিউম এলিমেন্ট, তার মানে আমরা এটাকে আবার বলতে পারবো যে তার ভিতরে আসলে কি আছে, এক্স ওয়াই জেড এর ছোট ছোট অংশ আছে। আর টিটা যদি ধরো, টাউটা যদি শুধু ভলিউম রিপ্রেজেন্ট করতো, তখন নিশ্চয়ই আমরা বলতাম যে এক্স ওয়াই জেড মানে ধরো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা অথবা লেন্থ উইডথ তার হাইটের মাল্টিপ্লিকেশন থেকে আমরা এটা পাবো। ঠিক একইভাবে এটা যেহেতু ছোট অংশটা, তার জন্য আমরা ডিএক্স ডিওয়াই আর ডিজেড টা মাল্টিপ্লাই করবো, সেখান থেকে আমরা ডি টাও পাবো। আর টিটা একটা ভেক্টর, আর উপরের ভলিউম ইন্টিগ্রাল। এই তিনটা জিনিস আচ্ছা যদি ভাইয়া, তুমি বলো। ভলিউম ইন্টিগ্রাল কি? ভলিউম ইন্টিগ্রাল তো মনে হয় সবসময় ক্লোজড থাকবে নাকি? সবসময় কেন ক্লোজ এটার থাকবে? ধরো তোমার কাছে এটা কি একটা, ভাইয়া ওপেন ওপেন হয় মানে হ্যাঁ পসিবল? ওপেন হবে না কেন? আচ্ছা ভাইয়া বলেন। ধরো তোমার কাছে এই যে আমাদের 3D কন্ডিশন, এই যে আমাদের যে বইগুলি আছে না, মানে ভলিউমটা যদি কোনো স্ফেরিক্যাল কন্ডিশনে না থেকে, ধরো তোমার কাছে আছে হলো এলোমেলো একটা ইটের একটা টুকরা, তাহলে সেই অবস্থাতে কি তার তার মাঝখান থেকে একটা ছোট ইনফিনিটেসিমাল অংশ কেটে নিয়েছো, তার উপরে যদি তুমি ইন্টিগ্রাল করো, সেটা কি বলতে পারো তুমি ক্লোজড? শুনতেছো? ভাই এটা আমি হ্যালো? আসলে পিকচারাইজ করতে পারতেছি না। মানে সেটাকে তুমি জাস্ট একদম সহজ ভাষায় যদি বলি, তাহলে তুমি চিন্তা করো যে সেটা স্ফেরিক্যাল কোনো একটা ভলিউম না, স্বাভাবিক এলোমেলো একটা বডি, সেটার আচ্ছা একটা ইন্টিগ্রেশন আমরা করতে যাচ্ছি। মানে তার জেডটাকে নিয়ে চিন্তা করতেছি। একটু আগে যে সারফেসটা চিন্তা করো, সারফেসের ক্ষেত্রে তুমি কি করছিলা? ওই যে বল বা বেলুনের ক্ষেত্রে হুম সারফেসটা নিচে ঠিক আছে, কিন্তু তুমি দেখছো যে ওইটা ঘুরে আবার সেই আগের পজিশনে যেখান থেকে শুরু করো ওইখানে আসা সম্ভব। তো এরকম হ্যাঁ। একটা এরিয়াটা যদি এরকম স্ফেরিক্যাল, এত সুন্দর মানে অর্ডার না হয়ে, এটাই তুমি এবার চিন্তা করো এলোমেলো একটা বডি, আচ্ছা ভাই বুঝতে পারছি, টুকরা, হ্যাঁ বুঝতে পারছি। ইটের টুকরা, সেটার ক্ষেত্রে কি তুমি যদি ভাই সারফেসটা তাহলে ভালো কি কথা। হ্যাঁ হ্যাঁ সুমন। ভাই তাহলে তো যে কোনো একটা অবজেক্টের ভলিউমে আমরা যে একটা পয়েন্টকে চিন্তা করি, তাহলে তো মানে পয়েন্টটাকে তার ভলিউম আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে কি বলা যেতে পারে যে আমরা মানে একটা ভলিউমে আবার ব্যাক করতে পারবো না, সেক্ষেত্রে ক্লোজ বলা যাবে না? না, সেই ভলিউমটা তুমি কার থেকে নিছো, সেই অবজেক্টটা সম্পর্কে তো আইডিয়া তোমার কাছে আছে, কারণ তার লিমিটটা তোমার কাছে আছে না। ধরো তুমি ভলিউম এলিমেন্ট যে ডি টাউ, সেটা দিয়ে যে তোমার রিপ্রেজেন্ট করতে হবে যে ওই ভলিউমটা আসলে কি ধরনের ভলিউম, সে তা তো না। তার লিমিট থেকে তুমি বুঝতে পারবা যে সে আসলে কে। তার লিমিট যদি ক্লোজড অবস্থা থাকে, তখন তুমি বলবা সেটা হয়তো কোনো স্ফেরিক্যাল সিচুয়েশনে আছে। আর যদি দেখো যে না, তার একটা লিমিট দেয়া আছে এ টু বি, সেই ক্ষেত্রে তো তুমি আবার বলবা যে না, সে স্ফেরিক্যাল কিংবা কোনো অর্ডার অপশনে নাই, সে হচ্ছে এলোমেলো একটা জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় গিয়ে শেষ হয়েছে। সেটা আমরা লিমিট থেকে বুঝবো। তো তার মানে ভাই ডিপেন্ডেন্সিটা হচ্ছে কি ওই অবজেক্টের যে ভলিউমের যে লিমিট সেটার উপর ডিপেন্ড করে মানে একটা ক্লোজ বা ডিপেন্ডেন্সি এটা, ওপেন বলা যাবে, তাই তো? এটার একটা ডিপেন্ডেন্সি। হ্যাঁ। ওকে, তো এই তিনটা জিনিস এখন আমরা মেইনলি ইউজ করব কোথায়? আমরা দুইটা, এখানে এই বইতে তিনটা থিওরাম আছে, কিন্তু প্রথম থিওরামটা আমাদের দরকার নেই। প্রথম থিওরামটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, এটাতে আমরা যাব না। আমাদের লাগবে হচ্ছে পরের দুইটা। এটা হচ্ছে পেজ নাম্বার, এই যে 31, না সরি কত,
31। ঠিক আছে, তুমি পেজ নাম্বারগুলো একটু লিখে রেখে রাখো আর কি, অথবা পরে খুঁজে নিও। তো প্রথম থিওরামটা হচ্ছে যে ফান্ডামেন্টাল থিওরাম ফর ডাইভারজেন্স। আরেকটা হচ্ছে এই ডাইভারজেন্স থিওরামটা আরো কয়েকটা নাম আমরা দিব, সেটা হচ্ছে গাউস থিওরাম অথবা গ্রিনস থিওরাম অথবা বলতে পারো যে স্বাভাবিকভাবে ডাইভারজেন্স থিওরাম। তো এর ভিতরে যে ডাইভারজেন্স কি এটা তো তোমরা অলরেডি জানো, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্ল আমরা এর আগে আমিও পড়াইছি প্লাস স্যারও পড়াইছিল, তাই না? ডাইভারজেন্স আর কনভারজেন্স এটা তো মনে আছে সবার? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে যেমন আমরা বলতেছি যে নাবলাটা এই যে ভি ভেক্টরের উপরে অ্যাপ্লাই করছি, এটাই আমাদের সেই ডাইভারজিং যে টার্মটা, সেই টার্মটা এখানে একটা ডাইভারজেন্স আছে। তো এইটার একটা থিওরাম আমরা অ্যাপ্লাই করব। তো থিওরামটা আমরা একদম সহজে আগে বোঝার চেষ্টা করি, ইকুয়েশনের ভিতরে না ঢুকে। দেখো এখানে ভি মানে হচ্ছে সেটা একটা ভলিউম ইন্টিগ্রাল করা হয়েছে, এখানে হচ্ছে একটা সারফেস ইন্টিগ্রাল করা হয়েছে। ভলিউম ইন্টিগ্রালটা এখানে আমরা ক্লোজ না, ভলিউমটা ওপেন আছে, আর সারফেসটা একটা এটাকে ব্যবহার করব, সেটাকে একদম সহজে মনে রাখার উপায়টা বলতেছি যে লেফট সাইডে এখানে আমরা দেখতেছি যে একটা ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে, রাইট সাইডে একটা সারফেস ইন্টিগ্রাল দেখতেছি। তো এখান থেকে আমরা দেখেই বলতে পারতেছি যে কোনো একটা ভেক্টরের, ভেক্টরটা যে কেউ হতে পারে, সেই ভেক্টরের যে ডাইভারজেন্সটা আছে, কোনো একটা ভেক্টরের যে ডাইভারজেন্স, তার যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল নেই তাহলে সেটা ওই ভেক্টরটার একটা ক্লোজড লুপে সারফেস ইন্টিগ্রালের সমান। আবার বলতেছি, কোন একটা ভেক্টরের যে ডাইভারজিং যে টার্মটা আছে অথবা যে ডাইভারজেন্স আছে, তার ভলিউম ইন্টিগ্রাল ওই ভেক্টরের ক্লোজ সারফেসে সারফেস ইন্টিগ্রালের সমান। এটাকে একটা ফিজিক্যাল ফেনোমেনা দিয়ে আমরা ব্যাখ্যা করি, যে ধরো কোন একটা, আমরা যে দাঁড়াও এজন্য ইনভাইটেশন দিছে, আর কেউ কে ছিল জয়েন করে না এরকম? শিওর না ভাইয়া, কয়জন ক্লাস করছিল? কেউ কি মিসিং আছে? সাদিক, কেউ মিসিং আছে? না মনে হয় ভাইয়া। হ্যালো, শুনতেছো তোমরা? ভাই আমার কথা শোনা যায় না? হ্যাঁ এখন শোনা যায়। জি ভাইয়া শুনতেছি। মনে হয় না কেউ মিসিং। আচ্ছা, তাহলে দেখো যে এখানে আমরা কি বলতে চাইছিলাম, যে কোন একটা ভেক্টর অথবা সেটা যে কেউ হোক, সেই ভেক্টরটার ডাইভারজিং যে টার্মটা আছে তার যে ভলিউম ইন্টিগ্রালটা, সেটা ওই ভেক্টরটার আমরা বলতেছি সারফেস ইন্টিগ্রালটা যদি ক্লোজ লুপে করা হয় তাহলে একই জিনিসই পাওয়া যাবে, দুটা বিষয় সেম। যেন ওদের ভাষায় যদি আমরা বলতে চাই, ওরা কি বলছে দেখি। দেখো ওরা বলছে গাউস থিওরাম অথবা এটাকে ডাকা যাবে, ভালো কথা, ইট সেজ দা ইন্টিগ্রাল অফ এ ডেরিভেটিভ। এখানে ডেরিভেটিভটা কিভাবে আছে, একটা ডাইভারজিং ডেরিভেটিভ আছে। ডেরিভেটিভ থাকা ডাইভারজেন্স থাকা আসলে সেম কথাই, কারণ ডাইভারজেন্স মানে আমরা জানি যে ভেক্টরটার কতগুলো ডাইভারজিং টার্ম এক্স ওয়াই জেড এর। আচ্ছা, তার মানে হচ্ছে কোন একটা ডেরিভেটিভের অথবা ডাইভারজিং এখানকার যে টার্মটা আছে কোন একটা রিজিয়নে, এখানকার রিজিয়নটা কি, এই জায়গার রিজিয়নটা হচ্ছে কোন একটা ভলিউমের একটা ইনফিনিটেসিমাল ভলিউম এলিমেন্ট। যদি এটা হয় তাহলে কোন একটা রিজিয়নে কোন একটা ভেক্টরের মানে কোন একটা ডেরিভেটিভ টার্মের অথবা কোন একটা ডাইভারজেন্সের যে ইন্টিগ্রালটা, সেটা একজনের সমান। কার সমান? সেটা হচ্ছে
to the value of the function at the boundary, ওই ভেক্টরটা অথবা ওই যে ফাংশনটা যার কথা আমরা বলতেছি তার যে বাউন্ডারি আছে, এই ক্ষেত্রে কে আছে? এই ক্ষেত্রে আছে আমাদের যে ভলিউমটার যে সারফেসটা তার চারদিকে বাউন্ড করে আছে। যে ওরা বলছে যে ইন দিস কেস দ্য সারফেস দ্যাট বাউন্ডস দ্য ভলিউম, যে কোনো একটা ভলিউম যদি তৈরি হয় অবশ্যই তার একটা সারফেস থাকে। তাহলে এই সারফেসটা যদি তাকে আমরা একটা ভলিউম বলতেই বুঝি যে তার চারদিকে একটা সারফেস, বাইরের যে সারফেসটা, তাহলে সেটা যদি আমি চিন্তা করি সেটা অবশ্যই তাকে বাউন্ড করে আছে। তো সেই টোটাল সারফেসটাকে যদি আমি ক্লোজ চিন্তা করি তাহলে এই টোটাল জিনিসটার ভিতরে তার যে সারফেস ইন্টিগ্রালটা মানে তার ছোট ছোট অংশগুলিকে ইন্টিগ্রেট করে আমরা সব একসাথে চিন্তা করলে যা পাবো ওইটার একই জিনিসের ডাইভারজেন্স করে তার ভলিউম ইন্টিগ্রাল করলে আমরা সেম জিনিসই পাবো। এই জিনিসটাই হচ্ছে আমরা অ্যাপ্লাই করব কোথায়? সার্কুলেশন এন্ড ভর্টিসিটির ভিতরে। তোমরা দেখবা ওই দিন পড়াতে গিয়ে আমাদের এখানে সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আচ্ছা সেটা এটা হচ্ছে স্টোকস থিওরাম। আমরা এইটাতে পরের থিওরামটা যাই আগে, এটা শেষ করি। তাহলে এইটুক কথা কি সবাই বুঝতে পারছো যে এখানে একটা ডাইভারজিং ভলিউম ইন্টিগ্রাল সেটা এটা সমান হচ্ছে এইখানকার ইকুয়েশনটা এইটুক মিন করতেছে। এইটুক বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? হ্যাঁ আমি ঠিকঠাক বুঝি না, এটা আরেকবার যদি একটু। ভাইয়া আমিও না বুঝি নাই, এই জন্য আমি কিছু বলতেছি না আচ্ছা, আসলে। একটা আবার কোশ্চেন বলতেছি। হচ্ছে যে এবার আমি আরো ভিতরে গিয়ে বলতেছি, তোমার ভেক্টরটাকে ভি ধরো, এটা আমরা ধরলাম যে আমাদের এই চ্যাপ্টারে আমরা এটাকে ভেলোসিটি ভেক্টর চিন্তা করব, ঠিক আছে? ভি। এবার এই ভেক্টরের সাথে নাবলা মাল্টিপ্লাইড করা মানে এখানে তুমি আসলে কি পাচ্ছ? এটা ডেরিভেটিভ পাচ্ছ, অথবা বলা যাবে যে এটা ডাইভারজেন্স পাচ্ছি আমরা এখানে, যেহেতু নাবলার সাথে ডট মাল্টিপ্লিকেশন করা মানে আবার তোমরা জানো ডাইভারজেন্স, তাই না? এবার এই যে এটার সাথে ডিটাও দিয়ে ইন্টিগ্রেট করা, এই কথাটারে তো আমরা একটু আগে শিখে আসছি না? এটা করার মানে কি? এটা করা মানে কোন একটা টার্মকে আমরা কি করতেছি, কোন একটা ভেক্টর, এটা এখানে আছে যেমন শুধু টি না থাকে তো এখানে তোমার কি থাকতে পারতো? এখানে অন্য কোনো টার্ম থাকতে পারো, কিন্তু এখানে যাই থাকুক তার সাথে তার ডিটাও এর ইন্টিগ্রেট করা মানে হচ্ছে আমরা ভলিউম ইন্টিগ্রাল করতেছি। এটুক তো বুঝতে পারছো নাকি? তো এইবার এই টি এর জায়গাটাতে এখানে কে আছে? এখানে এই টি এর জায়গাতেই আছে ওই টিটা যে ভেক্টরটা আছে সেটা আমরা ভুলে গিয়ে আমরা এখন চিন্তা করতেছি যে এখানে একটা ডাইভারজিং টার্ম আছে। তো ডাইভারজিং টার্ম থাকা আলটিমেটলি এখানে আবার এইখান থেকে আমরা আসলে কি পাবো? ডাইভারজেন্স থেকে আমরা আসলে কি পাই? টোটাল টার্মটা আমরা চিন্তা করতে পারি ডেরিভেটিভ পাই একটা, তাই না? তো সেখান থেকে যদি আমি একটা ডেরিভেটিভ পাই, এটাকে তুমি চিন্তা করো টি এর ডিটা এর উপরে ভলিউম ইন্টিগ্রাল করতেছি। এইটুকু কি বুঝছো? লেফট সাইডে কি হলো? হ্যাঁ ভাইয়া। বাকিরা যাদের সমস্যা হচ্ছে লজ্জা পাওয়ার কিছু নাই, বলতে হবে, না হলে তো আর আমরা, তুমি যদি এখন এগুলি না বলো এগুলি কিন্তু তোমাদের পড়ার বিষয় না। আমরা এখানে আসছি ভাই কেন যেন মানে কিছু বুঝতেছি না, হয়তো বা ধরতে পারতেছি না কোনো কারণে। তাহলে হচ্ছে তোমার এটা হওয়ার একটা কারণ হতে পারে যে তুমি এই ডাইভারজেন্স আসলে কি হচ্ছে এই ব্যাপারটা তোমার মাথায় ঢুকতেছে না। মানে নাবলার সাথে ডট গুণ করলে ডাইভারজেন্স এরকম কিছু কি আপনি বলছিলেন ডাইভারজেন্সের ক্লাসে? আপনি তো ডাইভারজেন্স আমরা কি পড়ছিলাম বলো? হোয়াট ইজ ওই ডাইভারজেন্স, ওই যে ডাইভারজেন্সের মেইন যে কথাবার্তা আপনি বলছিলেন, ওই যে একটা ক্লাস হয়েছিল যে আমাদের হ্যাঁ হ্যাঁ তখন আপনি হ্যাঁ। অনেক কিছু বলছিলেন না? তো তখন তো আপনি ধরেন ডাব্বা মানে অনেকগুলার জাস্ট বলছিলেন যে এটা কি ওটা কি এটা কি, তো ওই কথাগুলো সবই মনে আছে, কিন্তু নাবলার সাথে ডট গুণ করলে যে ডাইভারজেন্স এই কথাটা মনে হয় সামহাও ভুলে গেছে, এই জন্য আমি। আচ্ছা এই যে তারপর আমরা আরেকবার দেখি, এটা একটা ভেক্টর আছে, ভেক্টরটা যদি তুমি এক্সপ্যান্ড করো তাহলে কি পাবা? তার তিনটা কম্পোনেন্ট পাচ্ছ, vx vy vz, x y z ডিরেকশনে। আর নাবলা মানে আমরা জানি হচ্ছে এটা, তাই না? ওকে,
তো তার সাথে ডট মাল্টিপ্লিকেশন করছো, করে তুমি এখন যে আউটপুটটা পাইছো এটাকে আমরা বলতেছি হ্যাঁ ডাইভারজেন্স। ভাইয়া এবার মনে পড়ছে এটা। আচ্ছা, আমাদের আসলে এত পিছনে ব্যাক করার সুযোগ নেই, বুঝছো? আমরা ওইখান থেকে এখানে আসছি, এখন এইখান থেকে যদি আরো ব্যাকে যাইতে হয় তাহলে এটা ইনফিনিট লুপে পড়ে যাবে, এই ক্লাস আর শেষ হওয়ার নয়। তারপর আরেকবার রিভিউ করতেছি যে ফিজিক্যালি তুমি ডাইভারজেন্স থেকে যেটা পাচ্ছো, যে এখানে যদি একটা ভেলোসিটি ভেক্টর থাকে, এই পয়েন্ট থেকে আমি চিন্তা করতে এগুলা পারতেছি। জানি, এগুলো সব মনে আছে, জাস্ট ওই ওয়ার্ডটাই ভুলে গেছিলাম। এগুলা সব Fine. মনে আছে। তাহলে ভালো কথা। আর বাকিরা লেফট সাইডের ইকুয়েশনটা, লেফট সাইডটা বুঝতে পারতেছো সবাই? জি ভাইয়া বুঝতে পারতেছি। বুঝলে ভালো কথা। দেন আমরা কোথায় ছিলাম জানো? 31 পেজ জানো? আচ্ছা, তো এই ডাইভার্জিং টার্মটার যে ভলিউম ইন্টিগ্রালটা আমরা নিচ্ছি, মানে এইখান থেকে আবার দেখো এইটার আউটপুটটা কি আমাদের একটা ভেক্টর টার্ম নাকি স্কেলার টার্ম? স্কেলার। বাকিরা স্কেলার। এটা একটা স্কেলার টার্ম, তার মানে একটু আগে যেটা টি ছিল সেই রকম একটা আউটপুটই তুমি এখান থেকে পাচ্ছো। কারণ কি? কারণ এখানে আসলে এই নাবলার ভিতরে আই জে কে আছে, ভি এর ভিতরে ভেলোসিটির ভিতরে হচ্ছে তুমি এক্স ওয়াই জেড ডিরেকশনে ধরো আই জে কে আছে। তাহলে এদের আই জে কে দুইটা যদি তুমি ডট মাল্টিপ্লিকেশন করো তাহলে কি হবে? যেসব টার্মে আই আই হয়ে যাবে সেগুলি 0 হয়ে যাবে, আর যেগুলি আই জে টাইপের হবে সেগুলোতে 1 হবে, তাই না? নাকি উল্টা বলছি? কোনটা ভাই বলো? এটা সারা জীবন আমি ভুলে গেছি। ভাইয়া আই আই আচ্ছা। হলে ডটে মেবি 1 হবে, আর আই জে হলে 0 হবে। এটা ভুলে যাওয়ার কিছু নাই, আবার বলতেছি। আই আই মানে হচ্ছে ডটের ক্ষেত্রে আই আই কস থিটা। তো কস থিটা আই আই যেহেতু একই দিকের ভ্যালু, একই দিকের ইউনিট ভেক্টর, তার মানে তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল কত? 0। আর কস 0 এর ভ্যালু কত? 0। ও না 0 ভ্যালু তো 0 না, 1। 1। তার মানে আই আই এর ডট মাল্টিপ্লিকেশনে কত আসবে? 1। তাহলে আই যেতে কি হতে পারে? 0 সাইন। বাকিরা কিছু বলো। আই যেতে 0। তখন 90 ডিগ্রি হলে আই ডট জে হলে তখন তো 90 ডিগ্রি হয়েছে। বাকিদের সবাই এই ব্যাপারগুলি ক্লিয়ার? তার মানে হচ্ছে এইখান থেকে আমরা একটা, মানে ফাইনালি এখান থেকে যে আউটপুটটা আসে তার ভিতরে আর কোনো আই জে কে থাকার অপশন নাই। তার মানে এটা তুমি ধরতে পারো যে এটা একটা ফাংশন রিপ্রেজেন্ট করতেছে অথবা একটা ডিরেক্ট ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, যদি তোমার সেগুলোর এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো তোমার জানা থাকে। ঠিক আছে? তার মানে একটু আগে যে ভলিউম ইন্টিগ্রালটা আমরা পড়তেছিলাম তার যেটা টি ছিল এখানকার, সেটা তুমি চিন্তা করো একটা ডাইভার্জিং টার্ম। বাস্তবে তারা দেখতে একই টাইপের জিনিস রিপ্রেজেন্ট করে। তাহলে সেটা যদি হয়ে থাকে, এই লেফট সাইডটাকে আমরা বলতে পারতেছি, এটাকে আমরা অন্য একটা ভাবে লিখতে পারবো। এই ভলিউমের এত কাহিনী না লিখে আমরা তাকে সারফেসের টার্মে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? জাস্ট ওই যে ভেক্টরটা আছে তার ডট মাল্টিপ্লিকেশন অথবা তার সারফেস ইন্টিগ্রালের সেটা সমান হবে। কখন সমান হবে? তাকে যদি তুমি ডট মাল্টিপ্লাই করো ওই সারফেস এলিমেন্টের সাথে, এবং সেটা হইতে হবে অবশ্যই সেটার ক্লোজ সারফেসে। আরেকটু বাস্তবে ভলিউমটার তুমি মানে যেই ফাংশনটার অথবা এখান থেকে যেই টার্মটার ভলিউম ইন্টিগ্রাল তুমি করলা, সেই ভলিউমটা যে কোনো একটা ভলিউমের কি থাকে, আউটার বাইরের দিকে যে সারফেসটা থাকে, সেই সারফেসের সবকিছু মানে তার চারদিক যদি তুমি ঘিরে ফেলো সারাউন্ডটা, তারপরে তারা যদি ক্লোজ করে ফেলো, তাহলে কি ওই ভলিউমটাই চলে আসে না? মানে ওই ভলিউমের ভিতরে যদি তুমি একটা ভেলোসিটি চিন্তা করো, তাহলে এখান থেকে যা পাচ্ছ একই অবস্থা তুমি এখান থেকে পাবা না। পুরো ভলিউমটার ভিতরে কি আর তোমার ঢোকার দরকার আছে? সারফেস থেকে তুমি একই জিনিসই পাবা। এই এখন কথাটা বুঝতে পারছি। 10 to 40% বুঝছো? একটা ইয়ে ছিল ভাই, বলো। যেহেতু ক্লোজ এখানে
সারফেসটা ক্লোজ, তো আমরা একটা সারফেস যদি ঘুরিয়ে আবার ওই পয়েন্টে নিয়ে আসি, তাহলে তো মনে হয় আলটিমেটলি একটি ভলিউম ক্রিয়েট হবে। ভলিউমিক মানে ভলিউমটা ক্রিয়েট হবে না, তুমি বলতে পারো যে ভলিউমটা তোমার কন্ট্রোলে আছে, মানে ওই লিমিটে যা আছে সেটা তুমি পাচ্ছ, একই জিনিসই পাচ্ছ। বুঝা গেছে? হ্যালো, কেউ কিছু শেয়ার করলে করতে পারো? পরেরটা এটা একটু ঝামেলা আছে, এই জন্য এটা বুঝতে হবে। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি, এখন এইখানে তুমি দেখতেছো যে এটা একটা ডাইভার্জিং টার্ম, ভালো কথা। এটাকে এখন আমরা দেখব এই একই জিনিসের একটা, এটাকে বলছি ডাইভারজেন্স, একই জিনিস আমরা কার্ল ব্যবহার করে একটা জায়গা দেখি কি হয়। কার্ল মনে আছে তো সবার? আমার কথা শোনা যায়? হ্যালো, জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, কার্লটা কি সবার মনে আছে? ভুলে গেছো? ভাই মনে আছে। আচ্ছা, তো দেখো একটু আগে আমরা চিন্তা করতেছিলাম এরকম একটা বিষয় যে একটা কোনো কিছু কোনো একটা ভেক্টর অথবা টোটালি তার যে ডাইভার্জিং টার্ম বা তার আউটপুটটা যেটা ফাংশন, সেই ফাংশনটার একটা ভলিউম ইন্টিগ্রাল কোন একটা সারফেস ইন্টিগ্রালের সমান হচ্ছে। এখানেও আমরা এই টাইপের একটা ঘটনা দেখব। কি দেখব? ধরো সেই ভেক্টরটাই ভি, এখন যদি আমি তার ক্রস করি অথবা নাবলার সাথে ক্রস করা মানে হচ্ছে তার কার্লটা বের করা। এই কার্লের টার্মটার যদি ভলিউম এলিমেন্টের সাথে তুমি ডট মাল্টিপ্লিকেশন করো, তার মানে সারফেসের সাথে করলে এটা থেকে আমরা আবার কি পাচ্ছি? সারফেস ইন্টিগ্রাল পাচ্ছি। তো এই সারফেস ইন্টিগ্রালটা এখন আবার কার সমান হবে? সেই সারফেসটার যদি তুমি একটা লুপে চিন্তা করো, মানে কোন একটা সারফেসের দেখো চারদিক থেকে তুমি চাইলে ঘুরে আসতে পারো একটা পাথে, যে কোনো একটা সারফেস তোমাদের ধরো এই যে আমরা যে নামাজ পড়ি যেটা আছে, এটা তো একটা সারফেস। তো সেইটার যদি আমি চারদিক থেকে লিমিটটা চিন্তা করি যে কোন একটা পয়েন্ট থেকে শুরু করে সারফেসের চারদিকে ঘুরে আবার ওইখানে চলে আসছে, এরকম একটা পাথ যদি আমি পি চিন্তা করি, তাহলে ওই ভেক্টরটার যদি তুমি তার লাইন ইন্টিগ্রালটা নাও ক্লোজ লুপে, তাহলে একই জিনিসই পাবা। একটু আগে ছিল ভলিউমটা সারফেসের কোন একটা কন্ডিশনে ইকুয়াল, এখানে হচ্ছে সারফেসটা লাইনের ইকুয়াল হচ্ছে কিছু কন্ডিশনে। ওদের ভাষায় যদি আমরা বলতে চাই যে যে এখানকার যে কার্লটা মানে আলটিমেটলি ধরো কোন একটা ডেরিভেটিভ কোন একটা রিজিয়নে, রিজিয়ন বলতে কি এখানকার আগের রিজিয়নটা ছিল হচ্ছে ভলিউম, এখনকার রিজিয়নটা হচ্ছে একটা সারফেস। এখন এই সারফেসের যে ইন্টিগ্রাল আমরা করতেছি, কি ইন্টিগ্রাল? সারফেস ইন্টিগ্রাল করতেছি। এই ইন্টিগ্রালটা কার সমান হবে? ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য ফাংশন, মানে ওইটার সেই ভেক্টরটা অথবা সেইটার যে ফাংশনটা তার যে ভ্যালু তুমি পাচ্ছ সেটার যে বাউন্ডারি আছে, তার মানে কোন একটা সারফেস যদি থাকে তার একটা পেরিমিটার আছে না চারদিকের, যেমন বলছে পেরিমিটার অফ দ্য পাথ, সেই পাথ বরাবর যদি তুমি তার লাইন ইন্টিগ্রাল করো, মানে এক পাথের একটা জায়গা থেকে শুরু করলা চারদিকে ঘুরে আবার ওইখানে চলে আসলা, এইরকম যদি হয় তাহলে এখান থেকে তুমি যা পাবা এখান থেকে তুমি তাই পাবা। এই জন্য ওরা বলছে যে এই দুইটা জিনিস ইকুয়াল। এবার বলো কে কি বুঝো নাই? এটাকে আমরা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ কার্লস, কিন্তু এগুলো ফিজিক্সে বলা যায়, কিন্তু নরমালি আমাদের এইখানে মেট্রোলজিতে আমরা ধরো এটাকে স্টোকস থিওরাম নামে শিখবো অথবা ম্যাথমেটিক্সও। এই যে কি কারো কোনো প্রশ্ন? ফিগারটা হচ্ছে এটা, এই যে দেখছো ওরা কি করছে, ওরা এই যে এখানে ইকুয়াল সাইন দিয়ে বলছে যে ধরো একটু আগে যে সারফেসটা আমরা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে এটা। এখন এই সারফেসের এইগুলি ধরো এই ছোট ছোট ভলিউম এলিমেন্ট গুলি আছে, তো তুমি এইটার এই ছোট ছোট এরিয়া এগুলি সব যদি ইনফিনিটেসিমাল ভলিউম এলিমেন্ট গুলি নিয়ে তার সারফেস ইন্টিগ্রাল করো, তার মানে হচ্ছে এই রিজনটা যে তুমি পাচ্ছ
একই কাজ আমি কি করতে পারবো, একই কাজ আমি ধরো এখান থেকে যাত্রা শুরু করে এটার পেরিমিটার বরাবর চারদিক বরাবর ঘুরে ওইখানে চলে আসলে তার লাইন ইন্টিগ্রাল করলে কি আমি একই টাইপের জিনিসই পাচ্ছি না? ফিগারটা থেকে কি আলটিমেটলি এইটুকু বোঝা যাচ্ছে না? হ্যাঁ, কি বললেন ছোট ছোট এলিমেন্ট গুলোর ভলিউম ইন্টিগ্রাল? হ্যাঁ, ভলিউম ইন্টিগ্রাল না সারফেস ইন্টিগ্রাল? সারফেসের কথা বলছি, এখানে তো ভলিউম নাই। মানে হ্যাঁ, ছোট সেটাই। ছোট মানে এই সারফেসটার ইনফিনিটেসিমাল এলিমেন্ট গুলি হচ্ছে, ধরো এই যে একটা ডি আমি এটা যদি চিন্তা করি, তাহলে এইগুলির ভলিউম ইন্টিগ্রাল হবে না, এটা সারফেস ইন্টিগ্রাল। সারফেসের কথা বলতেছি। তো সেইটা আমরা বলতেছি যে এই কাজটা এখান থেকে আমি তার ইন্টিগ্রেশন করলে যা পাবো, ঠিক একইভাবে যদি আমি এখানে একটা এই পাথ বরাবর সাপোজ এইখান থেকে আমি শুরু করলাম, এই পাথ বরাবর ওই একই লিমিটে তার পেরিমিটার বরাবর মানে এইটার পেরিমিটার বরাবর ঘুরে এসে তার লাইন ইন্টিগ্রাল করি, তাহলে একই টাইপের জিনিস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ভাই। এটার সাথে কারা দ্বিমত পোষণ করতেছে অথবা বুঝো নাই বলো? সবাই এটুকু বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের যেখান থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে ওইটা আমরা একবারে একটু গিয়ে দেখে আসতে পারি যে এই টাইপের কিছু কিনা। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই দেখছো এখানে একটা এরিয়া, তার একটা কার্লের ইন্টিগ্রেশন করতেছো, এতে এরিয়া তার মানে ধরো এটা সারফেস, আর সেটা আবার এই যে লাইনের ক্লোজড ইন্টিগ্রালের সমান হচ্ছে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে এখানে ইন্টিগ্রেশন সাইন আবার দুইটা দিচ্ছে কেন? সারফেস যখন আমরা সারফেস ইন্টিগ্রাল মিন করি তখন আসলে আর এই সাবস্ক্রিপ্ট দিয়ে এস লিখে দিতে পারি, অথবা তুমি চাইলে ইন্টিগ্রেশন দুইটা সাইন ইউজ করতে পারো, ভলিউমের ক্ষেত্রে তিনটা সাইন ইউজ করতে পারো। বুঝা গেছে? যেমন এখানে এটা ওরা একটা দিয়ে এস দিছে না, তোমরা চাইলে এখানে দুইটা ইন্টিগ্রাল সাইন দিতে পারো, তাই সেটা রিপ্রেজেন্ট করবে যে এটা সারফেস ইন্টিগ্রাল, মানে দুইবার ইন্টিগ্রাল করতেছো, যেহেতু সেটা একটা এক্স আছে একটা ওয়াই আছে, দুই দিক বরাবর তোমার ইন্টিগ্রেশন করতে হবে। এইটুক পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আমরা হলটনে চলে যাব। সবাই জি ভাইয়া। বাকি দুই একজন? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে এই অংশটা তোমরা নিজেরা আরেকবার পড়বা। প্রথম আমার কিছু কথা কনফিউশন তৈরি হতে পারে, বাকি তোমরা এখানে আবার কিছু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেয়া আছে, মানে কিছু ফিজিক্যাল মিনিং ন্যাচারাল ফেনোমেনার সাথে ম্যাচ করে বলা আছে, এখানে একটা বলা আছে। তারপর হচ্ছে তোমার একটু আগে যে থিওরেমটা পড়ছি ওইটাও আছে। এই পেজগুলি তোমরা পড়লে আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? এগুলি ফিজিক্স আর ম্যাথমেটিক্স এর লোকজনের পড়া, এজন্য আমরা ফিজিক্সের একটা বই থেকে পড়লাম। এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলিকে আমরা ব্যবহার করব এখন সার্কুলেশন এন্ড ভর্টিসিটিতে। তো সার্কুলেশন এন্ড ভর্টিসিটি এটা আমরা ওই দিনও বলছিলাম যে এই দুইটা জিনিস আসলে আমরা কি পাবো, অথবা এদেরকে আমাদের কেন দরকার। এদেরকে আমাদের দরকার যে আমরা যেহেতু ফ্লুইড মিন্স হচ্ছে ধরো আমাদের যে লিকুইড আর এয়ার সাবস্টেন্স আছে তাদেরকে এতদিন আমরা একটা অবস্থায় দেখছি, মানে তারা স্ট্যাটিক অথবা মুভিং একটা কন্ডিশনে দেখছি, কিন্তু সেটার আমরা আরেকটা অবস্থা দেখবো যে তারা যদি রোটেটিং কন্ডিশনে থাকে, তাদের যদি রোটেশন থাকে, তাহলে সেই রোটেশনের মেজারমেন্টটা আমরা কিভাবে করব, অথবা সেটাকে মেইন কথা হচ্ছে যে তাদেরকে আমরা কিভাবে মেজার করব। আর এই মেজার করা যাই করো, এটার জন্য আবার সাথে সাথে আমরা কোনো কোনো ক্ষেত্রে তাদের ডিরেকশন আমাদের দরকার হবে, তার ম্যাগনিটিউড দরকার হবে, ডিরেকশন দরকার হবে, সেটা আমরা বের করব কিভাবে। এদেরকে বের করার জন্য আমাদের এই দুইটা টার্ম লাগবে, একটা হচ্ছে সার্কুলেশন, একটা হচ্ছে ভর্টিসিটি। আর সার্কুলেশনটা আমরা সাধারণত মেজার করতে পারি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, মানে আমরা খালি চোখে যেসব জিনিসে ইজিলি দেখতে পারি। আর ভর্টিসিটিটা আমরা দেখবো হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে, তার মানে হচ্ছে যেগুলো আমরা সাধারণত খালি চোখে দেখি না, যাদের জন্য আমরা ছোট ছোট স্কেলে যাইতে হয়। এই দুইটা মেজারমেন্টের
জন্য আমরা দুইটা টার্ম ব্যবহার করতেছি, সার্কুলেশন এন্ড ভর্টিসিটি। এখন এদের উৎপত্তি আবার কোথায়, মানে এদেরকে আমরা কেন কনসিডারেশনে নিচ্ছি, তার কারণ হচ্ছে যখনই কোথাও ধরো রোটেশন চলে আসতেছে, তার মানে হচ্ছে সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে না হচ্ছে, তোমরা আবার কনজারভেশন অনুযায়ী যে জানো, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অনুযায়ী আমাদের আবার কি মেনে চলতে হবে, যে অবশ্যই সে যে অবস্থায় তার ভেলোসিটি থাকুক, তার ডিরেকশন যেদিকেই থাকুক, কোনো একভাবে তার অ্যাঙ্গুলার মোমেন্টটাকে অবশ্যই কনজার্ভ হইতে হবে। তার জন্য হয়তো তার কোনো কোনো প্যারামিটার কে কিছুটা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করে কিছু রেস্ট্রিকশন দিয়ে আমরা যে কোনো একভাবে হচ্ছে তাকে কনজার্ভ রাখবোই। আসলে নেচারে তারা কনজার্ভই থাকে, আমরা ইকুয়েশনও এরকম রাখার চেষ্টা করবো, অথবা এরকম আসলে তারা হয়। তো এইগুলি হচ্ছে আমরা এখানে দেখবো। তো ওদের ভাষায় যদি বলি, যেমন দেখো সার্কুলেশনকে ওরা বলতেছে যে তুমি একটা স্কেলার ইন্টিগ্রাল কোয়ান্টিটি থেকে পাবা। এটা কোথায়? একটা ম্যাক্রোস্কোপিক মেজারমেন্ট থেকে। কার মেজারমেন্ট? রোটেশন অফ এ ফিনিট এরিয়া অফ এ ফ্লুইড। ফ্লুইডের ফাইনাইট এরিয়া থেকে হচ্ছে, ফাইনাইট এরিয়ার যদি তুমি একটা স্কেলার ইন্টিগ্রাল করো, সেই ধরনের ম্যাক্রোস্কোপিক মেজারমেন্টকে আমরা বলবো হচ্ছে সার্কুলেশন। এটা হচ্ছে কথায় যদি বলতে চাই। আর ভর্টিসিটি আমি তাহলে কোথায় পাবো? এখানে যা যা বলছি তার বিপরীত কিছু একটা জিনিস। এখানে আমরা পাইছিলাম এটা স্কেলার ইন্টিগ্রাল থেকে, ভর্টিসিটিটা আমরা পাবো হচ্ছে একটা ভেক্টর ফিল্ড থেকে। এটা আমরা পাইছিলাম হচ্ছে ম্যাক্রোস্কোপিক মেজারমেন্ট থেকে। এখানে আমরা করব হচ্ছে মেইনলি মাইক্রোস্কোপিক মেজারমেন্ট। দুইটাই আবার কার ক্ষেত্রে? দুইটাই হচ্ছে রোটেশন অফ দা ফ্লুইডের ক্ষেত্রে। আর যখন আমি সার্কুলেশনটা করতেছি তখন সেটা দেখতেছি একটা এরিয়ার উপরে। আর যখন যেহেতু এটা একটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, আর যখন আমি ভর্টিসিটি মেজার করব তখন সেটাকে আবার চিন্তা করব কোথায়? একটা স্পেসিফিক পয়েন্টে ফ্লুইডের। এখানে যে কথাগুলি বলছি এগুলি কি বুঝছো সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে আমরা ইকুয়েশনে চলে। এগুলি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। ইকুয়েশনে যদি আসি, যে সার্কুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করব বা ডিনোট করব হচ্ছে সি দিয়ে, ক্যাপিটাল সি। তার সার্কুলেশনের জন্য আমরা এই ফিগারটাকে চিন্তা করি যে এই পাথ বরাবর কিছু একটা রোটেট করতেছে, ঠিক আছে? এবার সেই ওইখানে কি কত কি টাইপের সার্কুলেশন হচ্ছে বা কতটুকু সার্কুলেশন হচ্ছে, তার মেজারমেন্টটা আমরা এই সার্কুলেশন থিওরাম দিয়ে করব। সেই থিওরামটা আবার কিভাবে দিচ্ছে, এখন এইটুক দেখে কি বোঝা যাচ্ছে এটা কি করতেছে এখানে? যে ক্লোজ লুপ অফ ইউ টুয়ার্ডস ডিএল। এখন কি এটা চেনা যাচ্ছে? কিছুটা জানা যাচ্ছে ভাই। যে লাইন ইন্টিগ্রাল বলেন যেটা হ্যাঁ, ক্লোজ। তার মানে হচ্ছে লাইন ইন্টিগ্রাল হচ্ছে, তারপর একটা ক্লোজ লুপে হচ্ছে, এই কথাগুলি বোঝা যাচ্ছে না? আর ওইখানে যে ভিটা ছিল সেই ভিটা আমরা কমনলি একটা ভেক্টর চিন্তা করছি। এখন তুমি চিন্তা করবে এখানকার যে সেই যে ভিটা সেটা আসলে ইউ, মানে একটা ভেলোসিটি ভেক্টর যার তিনটা কম্পোনেন্ট আছে। তাহলে কি এই জিনিসটা কমপ্লিটলি এখন চেনা যাচ্ছে না? এখন এই ক্লোজ লুপটার কথাটারই আমরা এখানে আবার বলবো যে কি কন্ট্রোল কম্পোনেন্ট। কন্ট্রোল মানে হচ্ছে যে সেই ক্লোজ লুপটাকে মিন করতেছে আর কি। এবার তাহলে দেখো যে সার্কুলেশনটা আমরা একদম ক্লিয়ারলি বুঝি কিনা। এইটুকুর দিকে একটু পরে তাকাও। আগে হচ্ছে তোমরা এই সেটটা দেখো যে সি ইকুয়াল টু এটা আমরা কেন লিখতে পারতেছি। তাহলে সার্কুলেশনকে আমরা বলতেছি সেটা একটা ক্লোজড কন্ট্রোল ইন এ ফ্লুইড, মানে কোন একটা ফ্লুইডের যদি চারদিকে তুমি একটা কন্ট্রোল চিন্তা করো, একটা রিজিয়ন লাইন বরাবর, তার চারদিক বরাবর, মানে এটা সাপোজ আমাদের এই বরাবর একটা ফ্লুইড আছে, তার চারদিকে এটা একটা লাইন আছে ধরো এল, তার ছোট ছোট অংশ হলো আমরা ইনফিনিটেসিমাল লাইন এলিমেন্ট চিন্তা করলাম হচ্ছে ডিএল। তো এই বরাবর যদি তার আমি লাইন ইন্টিগ্রালটা নেই, কার জন্য? এই ভেলোসিটি ভেক্টর। এখানে ধরো একটা ভি লিখছে, এখানে ইউভি ডব্লিউ এর পরিবর্তে আমরা একটা নিয়ে চিন্তা করতেছি ভি, যেটা আসলে এই ইউর ভিতরে আছে। তো এই ইউটা, এই ভেলোসিটি ভেক্টরটা, লাইন ইন্টিগ্রালটা যদি আমি ওই ক্লোজ সারফেস মিন্স হচ্ছে এইখানে অথবা এই কন্ট্রোলটার ভিতরে নেই, সেটাই আমাদেরকে দিবে হচ্ছে সার্কুলেশন। বইয়ের ভাষায় যে ক্লোজড কন্ট্রোলের ভিতরে আমরা সার্কুলেশনটা মিন করে, কিভাবে মিন করে, কি ডিফাইন করে, যে যদি আমি ওই কন্ট্রোল বরাবর ভেলোসিটি ভেক্টরের কম্পোনেন্টটাকে, মানে ভেলোসিটির কন্ট্রোলটাকে যদি লাইন ইন্টিগ্রাল করি, সেটাই আমাকে দিবে সার্কুলেশন।
যেটা আসলে কি হবে, এই যে কম্পোনেন্ট যেটা আমি এখানে চিন্তা করতেছি, ভেলোসিটি ভেক্টর একটা কম্পোনেন্ট চিন্তা করতেছি, সেই কম্পোনেন্টটা আবার কোথায়? সেই কম্পোনেন্টটা হচ্ছে এটা যদি ধরো একটা সার্কেল টাইপের কিছু একটা হয়, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট আছে না, সেই ট্যানজেন্ট বরাবর হচ্ছে তার আবার ডিরেকশন। তো ডিরেকশনটা পরে আসি, জাস্ট ওই ভেক্টরটার ভেলোসিটি ভেক্টরটার যে কম্পোনেন্ট, অথবা ধরো জাস্ট ভেলোসিটিটার বরাবর যদি তুমি তার লাইন ইন্টিগ্রালটা নাও, তাহলে সেখানকার সার্কুলেশনটা তুমি পাবা। এই কথাটা কি বোঝা গেছে? বা একটা প্রশ্ন ছিল। জি ভাই। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি এক- এই পিডিএফটা কোন এডিশন ইউজ করতেছেন? এটা ফিফথ, তোমাদের তো এইটাই দিছে। আচ্ছা, না আমার কালেকশনে যেটা ওটা 5th না। ভাইয়া কোনটা? আমাদের তো 4th এডিশন। কিন্তু এটা আমি কি তোমাদের এটা লিংক দিছি না, নাকি আরেকটা দিয়ে দিছি? সমস্যা না, আজকে তাহলে এটা দিয়ে দেবো। তোমাদের বইয়ের সাথে মিলতেছে না এরকম কিছু? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এক পেজ মেলাতে পারতেছি না আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা দিয়ে দেবো পিডিএফ আজকে। বলো সুমন, বলো। ভাই এখানে তো ওই যে পাথটা আমরা ইউজ করতেছি এক্সাম্পলে, এটা তো সার্কুলার পাথ। এখন এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা পয়েন্টে ডিআই আর ভেলোসিটির যদি আপনার অ্যাঙ্গেল নেন, তাহলে সেটা আলফা হচ্ছে যে কোনো পয়েন্টের জন্য, সেটা কি সত্য? এইখানে হয়তো সেটা আলফাতে আছে, কোনো কারণে এটা এইটা যে এক্স্যাক্টলি সার্কেল হবে তা তো না। এটা তো একটু এরকম হয়ে ধরো এইভাবে ঘুরে এরকম আসতে পারতো। তোমার চিন্তা করতে হবে যে এই হ্যাঁ, ডিরেকশন, এখানে যে আলফা আমি তৈরি হবে, সেটাই বলতে চাচ্ছিলাম যে ইলেকট্রিক্যাল যদি হইতো তাহলে তো সব পয়েন্টে আলফাটা আবার একই হইতো না, ভেলোসিটি কোনো সাথে ক্ষেত্রে এক হবে না। আপনার এইখানে ডিআই যে আলফা, সব ক্ষেত্রে এটা হবে না। এটা হবে কার সাথে? ভেলোসিটি এটা যেদিকে হোক না হোক, এটা হবে তার ট্যানজেন্ট বরাবর। এখন এই জিনিসটা তো আর এক্স্যাক্টলি এখন যেরকম দেখতেছো তোমার ক্ষেত্রে নিশ্চয়ই এটা এরকম হবে না, সেটা এরকম ধরো এরকম কার্ভ হয়ে এইভাবে আসতে পারে। তখন তার যে ট্যানজেন্ট, তার সাথে ও যে অ্যাঙ্গেল তৈরি করবে, এখানে একটা এক্সাম্পল হিসেবে আলফা হয়েছে। তাহলে ভাই ইন্ডিভিজুয়ালি সবগুলো টেনজেন্টের ভ্যালুটা আমরা কিভাবে? এখন ট্যানজেন্ট মেজার করার ওয়ে তো আসলে ফিক্স, মানে তুমি যে কোনো একটা লাইনের উপরে তার ট্যানজেন্ট আমরা যেভাবে বেসিক যে ট্যানজেন্ট নেই, সেটা ভাই এখানকার মেজারমেন্ট আমাদের হ্যাঁ ঠিক টার্গেট। আছে, কিন্তু আপনি এর জন্য আমরা যে ইকুয়েশনটা তৈরি করা হয়েছে যে আপনার ক্লোজ ইন্টিগ্রাল যেটা, হ্যাঁ, তো ওখানে ভাই এটা আমাদের কি এই ভ্যালুটা লাগবে না? যেমন cos আলফা, হ্যাঁ cos আলফা যেটা দেওয়া আছে, হ্যাঁ, ওই এটা তো ক্ষেত্রে আমরা ভাই যাচ্ছি। আসলে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি বলছি যে এখন ইউডিএল তুমি পাইছো, এখন এইখানে আবার আমরা কি করলাম, একটা ডট মাল্টিপ্লিকেশন করলাম, একটা ডেরিভেটিভ টার্ম আসতেছে এখানে। তো সেই ডেরিভেটিভ থেকে আবার আমরা জানি কি, যে ডেরিভেটিভ বানা হচ্ছে যে এটা আমরা আবার সেই দুইটা ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন করলে, যেহেতু আমরা ইউভি এর যদি ডট মাল্টিপ্লিকেশন করি তাহলে ইউভি cos থিটা আসে। তো এইখানে আমাদের দুইটা ভেক্টর কে কে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ওই ভলিউম লাইন ইন্টিগ্রালের যে ইনফিনিটেসিমাল যে লাইন এলিমেন্ট, সেটাই হচ্ছে আরেকটা ভেক্টর। তো তাদের ডটে কি হবে, ইউডিএল cos থিটা। তো থিটাটা এখন ইউ আর ডিএল এর এইখানকার অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি আলফা, সেই আলফাটাই হচ্ছে এটা। থিটার পরিবর্তে আমরা জাস্ট এখানে আলফা চিন্তা করতেছি। এবার বুঝা গেছে সবাই? জি ভাই। আমাদের আর 4-5 মিনিট লেফট, মানে এটা শেষ হলেই আমাদের ক্লাসও শেষ। একটা বেজে গেছে, তোমাদের নাকি 3টায় আবার ক্লাস আছে। জি ভাই। একটু কি সবাই বুঝছো? জি ভাইয়া একটু বুঝতে পারছি, এটা এই পর্যন্ত বুঝছি। খুবই ভালো কথা। এখন তাহলে আমার ক্লাসগুলি এই জন্য আসলে একটু লং টাইম দরকার হয়, এই জন্য আমি সাধারণত বিকালে নেই, বুঝছো? এখন তো শেষ করতে হবে, ঠিক আছে? এখন সম্ভব না ভাই। হ্যাঁ, ভাইয়া মানে আমার একটা অনলাইনে ক্লাস হিসেবে যতটুকু পার্সোনাল প্রপোজাল ছিল। বলো। ভাইয়া আপনি যদি এরকম মানে এই ধরনের ডাইনামিক ক্লাসগুলো টানা 3-4 ঘন্টা না